এই যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এরা নিজেটা এসে গদিতে বসেনি। হাসিনা এখান থেকে পালিয়ে যাওয়ার পর, আওয়ামী লীগের পতনের পর যে শূন্যতা শাসন এবং প্রশাসনের ক্ষেত্রে হয়েছিল, সেটা পূরণ করা জরুরি ছিল। সেই অবস্থায় ছাত্ররা এবং অন্যান্য যারা এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল, তারাই ইউনূসের সাথে যোগাযোগ করে তাকে এখানে প্রধান করে এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত করেছে। প্রথম থেকেই অনেকে এই সরকারের সমালোচনা করেছে যে এটা অনির্বাচিত সরকার ইত্যাদি। হ্যাঁ, এবার এটা একটা হাস্যকর ব্যাপার, কারণ এখানে এই ধরনের একটা সরকার ছাড়া তো সঙ্গে সঙ্গে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার সম্ভব ছিল না, এবং একটা শূন্যতা পূরণ করার জরুরি প্রয়োজন ছিল। সেইটা যদি এই ধরনের একটা সরকার না করত, তাহলে তার একমাত্র বিকল্প ছিল সামরিক সরকার। হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের যা রেকর্ড, তাতে এটা হতো যে সামরিক বাহিনী ক্ষমতা দখল করত, সেটা হয়নি। কাজেই প্রথমত বলতে হবে যে এই সরকারের প্রতিষ্ঠা বর্তমান পরিস্থিতিতে যা হয়েছে, এর থেকে ভালো কিছু হতে পারত না। আচ্ছা, এখন এই সরকার 7 মাস রয়েছে। এখন অনেকে এই সরকারের কাছ থেকে এমন সব কিছু দাবি করে যেটা অবাস্তব। মনে রাখতে হবে যে এই সরকার কোনো বিপ্লবী সরকার না, এই সরকার কোনো গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আসেনি। এই সরকারের সামনে যে কাজ ছিল, সেটা হচ্ছে প্রথমত একটা নৈরাজ্য ঠেকানো। কারণ এই সরকার যদি না আসতো, তাহলে হাসিনা সরকারের যে পতনের পর দেশে একটা ভীষণ নৈরাজ্য সৃষ্টি হতো। তো প্রথমত বলতে হবে যে এই সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সেই নৈরাজ্যকে ঠেকানো হয়েছে। এরা এসে যে কাজটা করেছে প্রথম থেকে এবং এই 7 মাসে, সেটা হচ্ছে একটা মোটামুটি প্রশাসন ব্যবস্থাকে খাড়া করেছে। এখানে যে একটা চারিদিকে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা ছিল, সেটাকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করেছে, এবং কিছু কিছু সংস্কারের চেষ্টা তারা করছে। এখন এই কাজ করতে গিয়ে তারা অনেক রকম বাধার সম্মুখীন হচ্ছে। কারণ এই দেশে যারা শাসক শ্রেণী, তারা কারা? এরা হচ্ছে ব্যবসায়ী বুর্জোয়া। যেটা আমি বলেছি যে 72 সাল থেকেই এই ব্যবসায়ী বুর্জোয়ারা ক্ষমতায় এসছে একটা শাসক শ্রেণী হিসাবে। 72 সালে লুটপাটের মাধ্যমে, নানা রকম দুর্নীতির মাধ্যমে এই শাসক শ্রেণী তৈরি হয়েছে। এবং যেহেতু এরা কোনো জমির মালিক ছিল না, শিল্প মালিক ছিল না, এরা ওই যে টাকা লুটপাট করে তাদের হাতে এসেছিল, সেটা তারা নানা রকম ব্যবসার কাজে লাগিয়েছিল। চোরা কারবার, চোরাচালান এসব করে এই যে একটা মধ্য শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী বলা চলে, তারা গঠিত হয়েছিল। সেটা বিকশিত হয়ে এখন পরিণত হয়েছে একটা ব্যবসায়ীদের খুব সুসংগঠিত শাসক শ্রেণীতে। দেখা যায় যে গত নির্বাচনে যে জাতীয় সংসদ তৈরি হয়েছে, তাতে শতকরা 80 জন সরাসরি ব্যবসায়ী। তার মানে আগেকার দিনে যেটা হতো, যে ব্যবসায়ীরা রাজনৈতিক দলের মাধ্যমে নিজেদের কার্য সিদ্ধ করত, এখন আর সেটা নেই। এখন সরাসরি ব্যবসায়ীরাই রাজনীতির মাঠে নেমেছে। রাজনীতিবিদ বলতে আগে যাতে বোঝাতো, তাদেরকে তাড়িয়ে দিয়ে ব্যবসায়ীরা তার জায়গা দখল করেছে। এরাই হচ্ছে শাসক শ্রেণী। এবং হাসিনা চলে যাওয়ার পর কিন্তু, হাসিনা পালিয়েছে,
কিন্তু এই যে শাসক শ্রেণী এটা তো রয়েছে, এবং এই সরকার তো এমন কোনো ক্ষমতার অধিকারী নয় যাতে তারা এই শাসক শ্রেণীকে লেঙ্গি মেরে ফেলে দিয়ে নিজের একটা লাইন ঠিক করবে। তাদেরকে এই অবস্থা মেনে নিয়েই চলতে হচ্ছে। এবং এটা এক সময় অর্থ উপদেষ্টা বলেছেন যে দেশে যে অর্থনৈতিক অবস্থা রয়েছে এটা আমরা কোনো ম্যাজিক করতে পারি না, যে অবস্থা রয়েছে সেটাকে স্বীকার করে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। তাহলে এইটা একটা বাস্তব চিন্তার থেকে এটা দেখা দরকার যে এদের লিমিটেশনটা কি। এখন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখানে যদি মনে করি যেটা কোনো কমিউনিস্ট সরকার মতো কাজ করছে না, এটা বিপ্লবী সরকারের মতো কাজ করছে না, তো এটা আহাম্মুখী হবে। দেখতে হবে যে এদের কিভাবে এরা সরকারি ক্ষমতায় এসছে, এদের কাজের সীমাবদ্ধতা কি, এদের কাজের সুযোগ কতটুকু, এইসব দেখেই এই সরকারকে হিসাব করতে হবে। এই দিক থেকে বলা যাবে যে এই 7 মাসে এই সরকার যেটা করেছে সেটা হচ্ছে দেশে মোটামুটি একটা শৃঙ্খলা নিয়ে এসছে। অর্থনীতি ক্ষেত্রে যে চরম নৈরাজ্য ছিল বিশেষত ব্যাংকিং সেক্টরে, সেইটাকে তো এরা অনেকখানি নিয়ন্ত্রণের মধ্যে এনেছে। সেইখানে যে একটা বিরাট লুটতরাজ হয়ে একটা সর্বনাশ করে রেখেছিল এদের সময়, এই যে আগে যে এখান থেকে যে অর্থ সম্পদ ছিল পাচার হচ্ছিল সেটাকে তো বন্ধ করেছে। কাজে এগুলো হচ্ছে খুব উল্লেখযোগ্য তাদের কাজ। কিন্তু আবার যদি দেখা যায় এক হিসাবে যে এখানে এদের চরিত্র কি, এখানে যে এখন আগেকার মতো শ্রমিকরা আন্দোলন করছে তাদের মজুরির জন্য, তাদের বকেয়া পাওনার জন্য, এত বড় রকম কোনো দাবি এই শ্রমিকরা করছে না। এখন যা দাঁড়িয়েছে তাতে তারা খালি বলছে যে তাদের মজুরিটা দিতে হবে, নির্ধারিত মজুরি দিতে হবে। মজুরি বাড়াবার বড় আন্দোলন তো এখন হচ্ছে না। কিন্তু তাহলেও দেখা যাবে যে এই সরকার এমন কিছু করছে না যাতে আগের সরকার থেকে পৃথক কিছু হতে পারে। শ্রমিকরা দাবি দেওয়া করলে তাদেরকে মার দিচ্ছে, পুলিশ মারছে, মালিকদের পক্ষে এদেরকে থাকতে হচ্ছে, কারণ মালিকদেরকে অস্বীকার করে টিকে থাকা তো এদের পক্ষেও সম্ভব না। এটা কাজে এদের যে চরিত্র, এই চরিত্রটা একটা হিসাবের মধ্যেই দেখতে হবে যে এরা কতদূর সাফল্য অর্জন করেছে। সেদিক থেকে বলতে হবে যে এরা একটা অস্থায়ী অনির্বাচিত সরকার হিসাবে ক্ষমতায় থেকে যা করেছে এটা খুব একটা যে খারাপ সেটা নয়। মোটামুটি তারা এই দেশে একটা পরিস্থিতি দাঁড় করিয়েছে যাতে সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে এসছে। এখন এদের যেটা উচিত হবে, এরা অনেকগুলো কমিশন করেছে, এই কমিশনগুলো করা দরকার, মানে তদন্তের জন্য বিভিন্ন ক্ষেত্রে কি অবস্থা বিরাজ করছে সেটার জন্য এবং কি করা দরকার সে ব্যাপারেও বিশেষজ্ঞ সুপারিশের জন্য তারা সুপারিশ করেছে। কিন্তু এই সরকার তো এই সব সুপারিশকে কার্যকর করতে পারে না, এটা তাদের কাজ না। তারা এই কমিশনগুলো করেছে দেশের অবস্থা জানার জন্য, এটা ঠিক, এবং এই কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে এটা পরবর্তী নির্বাচিত সরকারের কাজে আসবে। কিন্তু এই সরকার শুধু একমাত্র একটা সংস্কারই বড় করতে পারে, সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচন সংক্রান্ত যে সংস্কার এটাই এদের দ্বারা সম্ভব এবং এটা এদের করতে হবে, এটা এদের টাস্ক যাকে বলে। কাজে এখন যেটা হচ্ছে যে এদের যে কাজ সেটা হওয়া দরকার, যে নির্বাচনের যে সংস্কারগুলো এটা যথাশীঘ্র করে এবং অন্যান্য জায়গায় যে নিয়ন্ত্রণ তারা এনেছে সেটাকে মোটামুটি রেখে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা। এই কাজটা বিলম্ব করা এই সরকারের পক্ষে ঠিক হবে না। এবং আমি মোটামুটি মনে করি যে এই 7 মাসে তারা যে কাজটা করেছে এটা উল্লেখযোগ্য। এর থেকে বেশি এরা কিছু করবে, বিপ্লবী করবে বা একটা বড় রকম পরিবর্তন করবে,
এইটা এদের থেকে আশা করা ঠিক না। এদের যে চরিত্র, এদের যে অবস্থান, এদের যে ক্ষমতা, সেটা দিয়ে এরা যা করেছে আমার মনে হয় এর থেকে বেশি করা সম্ভব না। একটা সরকার, যে সরকার নির্বাচন দিচ্ছে, সে কিভাবে ক্ষমতায় এলো এটা আমাদের কোনো বিচার্য বিষয় না। দেশে যে পরিস্থিতি রয়েছে তাতে একটা নির্বাচন দিয়ে যে সরকার আসবে, আমরা যদি নির্বাচনে যাই তাহলে এটার থেকে একটা হবে যে মনে করছে যে এই নির্বাচনে গেলে যারা নির্বাচিত হবে তারা জনগণের জন্য কিছু কাজ করবে বা দেশে কোনো পরিবর্তন আনতে পারবে। মৌলিক আমাদের যে সংগঠন, তার একটা মৌলিক যে অবস্থান, সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে কোনো নির্বাচনের মাধ্যমে এমন ক্ষমতায় যাওয়া সম্ভব না কারো পক্ষে যাতে দেশের জনগণের জন্য কিছু করা যায় মৌলিক। আমরা এই দেশে লড়াই করছি একটা তথাকথিত গণতান্ত্রিক সরকারকে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠার জন্য না, আমরা লড়াই করছি এই দেশের একটা মৌলিক পরিবর্তনের জন্য। এবং আমরা মনে করি এই মৌলিক পরিবর্তন লড়াই করে অর্জন করতে হবে। সে লড়াই আমরা কতটা করতে পারছি সেটা আলাদা কথা, কিন্তু এটাই আমাদের লক্ষ্য যে আমরা এইভাবে লড়াই করে দেশে একটা মৌলিক পরিবর্তন আনবো, সামাজিক পরিবর্তন আনবো। যেমন এই যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মাধ্যমে একটা প্রকাণ্ড পরিবর্তন দেশে হয়েছে, কিন্তু এটা তো কোনো সামাজিক পরিবর্তন না, সামাজিক বিপ্লব না। এটার দ্বারা তো শ্রেণী সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। আমরা যে লড়াই করি সেইটা হচ্ছে শ্রেণী সম্পর্ক পরিবর্তনের লড়াই। এখানে যে শোষক শ্রেণী শাসক শ্রেণী আছে, তার যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্ব নিরসনের জন্য আমরা লড়াই করি। এবং এই লড়াইয়ের মাধ্যমে শ্রমজীবী, কৃষক, শ্রমিক এদের সরকার প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য, যা এই নির্বাচনের মাধ্যমে সম্ভব না। এবং নির্বাচনটা একটা দেখা যাবে যে এই ধরনের দেশে এই রাজনীতিতে নির্বাচন হচ্ছে জনগণকে এই ধরনের রাজনীতি থেকে একটা সরিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া। তাদেরকে জনগণের যে সংগ্রাম, এই সংগ্রাম থেকে বিচ্ছিন্ন করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে হচ্ছে তোমার নির্বাচনের মাধ্যমে একটা কিছু পাওয়া সম্ভব। এটা এবং শুধু এখন না, এটা দেখা যাবে যে পুরো ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হওয়ার পর থেকেই এই তাদের লাইন। এই জন্যই যে রাশিয়া এবং চীন, আমি এ নিয়ে ব্যাপক আলোচনা করেছি আগে, যে চীন এবং রাশিয়ায় বিপ্লব হলেও এইখানে এতদিনের কমিউনিস্ট পার্টি, চীনে 21 সালে হয়েছে, এখানেও তাই হচ্ছে। চীনে এই হয়ে গেল এত কাণ্ড, ভারতবর্ষে পড়ে থাকলো কি জন্য? তার একটা অন্যতম কারণ হচ্ছে সংগ্রামের লাইন ছেড়ে তারা একটা এই নির্বাচনের মধ্যে ঢুকে যাওয়া, অন্যতম কারণ। এবং সেই ট্র্যাডিশনই এখানে চলে আসছে। আমরা এই ট্র্যাডিশনের বিরুদ্ধে। আমরা বলেছি যে এখানে এই ধরনের নির্বাচন দিয়ে এই ধরনের গণতান্ত্রিক সংগ্রামের কথা বলে প্রকৃত কোনো সংগ্রাম সংগঠিত করা সম্ভব না। এমন কোনো সংগ্রাম সংগঠিত করা সম্ভব না যেটাতে সমাজে একটা সামাজিক বিপ্লব হতে পারে। এজন্য এই নির্বাচন হলে এই নির্বাচনে কোনো অংশ নেওয়ার কোনো প্রশ্নই আমাদের ওঠে না। নির্বাচন একটা হোক, সেটা আমরা চাই। নির্বাচন না হলে দেশে নৈরাজ্য হবে ইত্যাদি, এবং নৈরাজ্যিক পরিস্থিতিতে বিপ্লবী আন্দোলনও কঠিন হয়। কাজেই নৈরাজ্য আমরা চাই না, এবং নৈরাজ্য যাতে না হয় সেই জন্য এদেশে গণতন্ত্রের একটা নির্বাচনের একটা ভূমিকা আছে। কিন্তু আমরা নিজেরা যে লড়াই করছি, তারা এই যে বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর যে তথাকথিত গণতান্ত্রিক সংগ্রাম, তার সাথে আমাদের কোনো একটা আলাদা। এইটা আমরা কতটা করতে পারছি বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে সেটা আলাদা কথা, কিন্তু এইটা আমাদের ঘোষিত লক্ষ্য।